নমস্কার, হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সঠিক খাবার, সুস্থ লিভার। তবে না, একদমই না। আজকে আমরা ডাক্তারি ভাষার কঠিন কঠিন শব্দগুলো নিয়ে বিজ্ঞের মতন বিজ্ঞান চর্চা একদম করব না। আমরা খুব সহজ সরলভাবে, আটপৌরেভাবে আমাদের আলোচনায় এগিয়ে যাব, যেটা একেবারে 8 থেকে 80 কারোরই বুঝতে যেন অসুবিধে না হয়। পরিমিত বোধ কিন্তু আমাদের জীবনের, আমাদের প্রত্যেকের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিমিত বোধ যেমন রান্নায় প্রয়োজন, ঠিক সেরকম প্রয়োজন আমাদের জীবনযাত্রাতেও। আর ঠিক কতটা দেব, ঠিক কতটা সরিয়ে রাখবো যত্ন করে, এই সিদ্ধান্তগুলো যদি আমরা ঠিকঠাক না নিতে পারি, তাহলে কিন্তু বিস্বাদ হয়ে যেতে পারে জীবন এবং রান্না দুটোই। তাই আজকের এই কঠিন আলোচনাগুলো খুব সহজ করে বলে দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি, অত্যন্ত গুণী একজন মানুষ, বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর অভিজিৎ চৌধুরী। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আর হ্যাঁ, দর্শক বন্ধুদের জন্য বলবো, স্ক্রিনে যাওয়া নম্বরে আপনারা আমাদের চাইলে ফোন করতেই পারেন। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 35348364 বা 35376047। খালি একটাই অনুরোধ, ফোন করার সময় আপনার টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন দয়া করে। প্রথমেই ডক্টর চৌধুরী, যে আলোচনাটায় আসবো, যে সত্যি কথা বলতে কি, যে আমাদের বাঙালিদের, ভোজন রসিক বাঙালির ভুরি ভোজের জন্য কিন্তু পার্বণের প্রয়োজন হয় না, কোনো রকম উৎসবের প্রয়োজন হয় না, আমরা সবসময় রেডি। কিন্তু এই ভালো থাকার জন্য, ভালো খাবার জন্য লিভারকে ভালো রাখারও একটা প্রয়োজন রয়েছে। একদম শুরু থেকে শুরু করা যাক, যে লিভার বলতে আমরা ঠিক কি বুঝি, লিভার কি অঙ্গ, এর কাজটাই বাকি না। ঠিক তো আসলে লিভার বস্তুটা নিয়ে ইদানিংকালে যত নাড়াচাড়া হয়, শরীরের অন্য অবভিয়াসলি হার্ট নিয়ে নাড়াচাড়া হয়, ব্রেইন নিয়ে নাড়াচাড়া হয়, তা বাদ দিয়ে এবং কিডনি নিয়ে নাড়াচাড়া হয়। তো কিন্তু ইদানিংকালে এই আমরা দেখবেন এই ফ্যাটি লিভারের একটা অদ্ভুত উৎপাত শুরু হয়েছে, সাংস্কৃতিক উৎপাত আমি বলি। তার পাল্লায় পড়ে আমরা সবাই লিভার নিয়ে, আমি যেহেতু লিভারের চিকিৎসক সেই হিসাবে হয়তো একটু বেশি দেখি, কিন্তু তা বাদ দিয়েও লিভার নিয়ে প্রায় সবাই আমরা আলোচনা করি, কখনো বিচলিত হই, কখনো ভাবি ইত্যাদি। তো লিভার তো আমরা সবাই জানি পেটের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। পেটের ঠিক উপরটায়, ডান দিকের কোনায়, অনেকটা বাড়ির কার্নিশের ডগায় লক্ষ্মী প্যাঁচা যেরকম করে বসে থাকে, একটা মেটে রঙের একটা অঙ্গ, যেটা যেটা শরীরের অনেক কিছু দেখভাল করে, ভালো রাখে এবং কাজ করার চেষ্টা করে। আসলে লিভারের কাজ কি কি এ নিয়ে যদি বলতে যাওয়া যায় না, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। অসংখ্য কাজ লিভার করে। লিভার কি কাজ করে না সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। লিভার হচ্ছে আমাদের শরীরের পাচক, আমাদের শরীরের প্রহরী। আমরা যে খাবারগুলো খাই, সে খাবারগুলোকে কিভাবে শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দিতে হবে, কিভাবে ভেঙে চুরে শরীরের উপযোগী করে তুলতে হবে, সে কাজটা লিভার করে। আবার লিভারই ফ্যাট তৈরি করে, লিভারই প্রোটিন তৈরি করে, লিভারই আমাদের শরীরে গ্লুকোজ তৈরি করে ইত্যাদি। তো এর পাশাপাশি লিভার যেটা করে, বাইরে থেকে যখন কোনো শত্রু আমাদের শরীরে ঢোকে, লিভার যেটা করে সেটা হচ্ছে এই যে আমাদের ইমিউন সিস্টেম, যেটা প্রতিরোধী ক্ষমতা, সেই প্রতিরোধী ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার। এতগুলো কাজ করে বলেই, এবং আরো অসংখ্য কাজ করে, এতগুলো কাজ করে বলেই লিভার যখন বিকলে যায়, তখন শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গে তার প্রভাব পড়ে। মানে ধরুন, আমাদের সচেতনতা নিয়ন্ত্রণ করে লিভার, আমাদের শরীরে রক্তের মধ্যে কতটা জল থাকবে সেটাকে নিয়ন্ত্রণ করে লিভার, লিভার থেকে তৈরি করা প্রোটিনগুলো সেই নিয়ন্ত্রণ করে, আমাদের যে রক্ত জমাট বাঁধার ক্ষমতা সেটাকে নিয়ন্ত্রণ করে লিভার, আমাদের পাচন ক্ষমতাকে তো লিভার, যেমন বাইল তৈরি হয়, পিত্ত বলতে আমরা যেটাকে বলি, সেটা তৈরি হয় লিভারে। তো অসংখ্য কাজকর্ম লিভারের। তো
কাজেই লিভার, সত্যি লিভার এমন একটা বস্তু যেটাকে ওই অনেকে বলেন, কেউ বলেন বিশ্বকর্মা, কেউ বলেন মহাদেব ইত্যাদি আর কি, অসংখ্য কাজ আছে। বোঝাই যাচ্ছে শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ঘরের, ধরুন যেমন সদর দরজাটা বা পুলিশম্যান যেটা আমরা বলবো, প্রহরী যেটা বলবো, সেইটাই লিভার, আবার রান্নাঘরটাও বোধহয় লিভার, আপনার কথা থেকে যা বুঝলাম। এবং দুটোই কিন্তু অত্যন্ত দরকারি আমাদের শরীরের জন্য। আর একটা জিনিস, আজকাল তথ্য প্রযুক্তির যুগে বেশিরভাগ মানুষ কিন্তু আমরা ভীষণ ব্যস্ত এবং অনেকটাই সময় কাটে আমাদের বড় বড় অফিসে, এসি ঘরে, তার ফলে খুব যত্নে বেড়ে ওঠে আমাদের মধ্যপ্রদেশ। আর তার সাথে সাথে জাঙ্ক ফুড বা বাইরে খাবার দাবার তো রয়েইছে। সেক্ষেত্রে এই যে স্থূলতা বা এই যে আমাদের একটা ওবেসিটি, তার সাথে কি ফ্যাটি লিভারের কোনো সম্পর্ক রয়েছে? ফ্যাটি লিভার তো সামগ্রিকভাবে আর্থিক উন্নতি, পরিশ্রম কম করা এবং বেশি খাওয়া, এই তিনটের অঙ্গনে ফ্যাটি লিভার বেড়ে ওঠে। সামগ্রিকভাবে দেখবেন আমাদের দেশে এবং সারা বিশ্বেই মানুষ এখন খাচ্ছে বেশি এবং পরিশ্রম করছে কম। তো খাচ্ছে বেশি কারণ হচ্ছে মানুষের হাতে বেশি পয়সা এসে গেছে, নানান কারণে আর্থিক উন্নতি হচ্ছে, এবং যেটাকে আমরা নিদারুণ দারিদ্র বলতে দেখতাম, সেই নিদারুণ দারিদ্র এখন আর আমাদের দেশে তো দেখাই যায় না। আমাদের ছোটবেলায় রবিবারের সকাল মানে দেখতাম সকালবেলায় বাড়ির দরজায় ভিখারিরা আসবে, আমরা গিয়ে তার হাতে কিছু তুলে দেবো, এটাই ছিল আমাদের শিক্ষা। অর্থাৎ কিনা যিনি আমার বাড়ির দরজায় এসছেন তাকে কিছু অন্ন তুলে দেওয়া অথবা পয়সা তুলে দেওয়া, সেই শিক্ষাটা আমাদের দেওয়া হতো। এখন আপনি সামগ্রিকভাবে গ্রামেও আপনি ভিখারি খুঁজে পাবেন না, খুঁজে বেড়াতে হয়। তো এইটা আমি খুব বড় করে বললাম, কিন্তু সামগ্রিকভাবে অ্যাবজেক্ট পভার্টি বলতে আমরা যেটা বুঝি সেটা দেশ থেকে চলে গেছে। এর পাশাপাশি যেটা এসছে সেটা হচ্ছে আর্থিক উন্নতি। আর আর্থিক উন্নতির খুব দ্রুত যে প্রভাব আর্থিক উন্নতির সাথে সাথে আমাদের এসে পড়েছে সেটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে পাশ্চাত্য খাবার, পাশ্চাত্য ধরনের খাবার খেতে শুরু করেছি। অর্থাৎ কিনা রিফাইন্ড ফুড বললে আমরা পান্তা ভাত খেতে ভুলে গেছি, আমরা খেতে ভুলে গেছি মুড়ি, চিড়ে, শাক সবজি, এগুলো খেতে ভাল লাগে না। আমাদের খেতে ইচ্ছা করে পিৎজা, আমাদের খেতে ইচ্ছা করে খুব সুন্দর তেল চুকচুকে করে, ওইটাকে আমরা কিন্তু রেখে দিয়েছি। অর্থাৎ তেলে বেশ ভেজে, অথবা এটা আমাদের বাঙালি ঐতিহ্য আবার বেশি, ভেজে অথবা তেল ঢেলে অনেক খাবার সেগুলো খেতে শুরু করেছি। সামগ্রিকভাবে পরিমাণ যেরকম বেড়েছে, ঠিক সেরকম যেটা বেড়েছে সেটা হচ্ছে যে খাবারগুলো প্রচুর ক্যালোরি দেয়, এই ক্যালোরিটাই হচ্ছে সর্বনাশা। আমার শরীরে যতটা প্রয়োজন তার থেকে বেশি আমার শরীরে ঢুকছে এসে, এবং আমরা একবারে দুবারের জায়গায় আমরা 4 বার খাই, বহুবার খাই। আমরা মনে করি খাওয়াটাই দেখবেন এখন একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে। তো এবং খাদ্যর উৎসব তো হয়ই, এর পাশাপাশি যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমরা পরিশ্রম করা ভুলে গেছি, সাইকেল চলে গেছে, ইভেন চাষ এখন ট্র্যাক্টরে হয়। তো চাষিও মোটরাইজড চাষে অভ্যস্ত হয়ে উঠছে, এবং গ্রামাঞ্চলে যদি যান এর পরিবর্তনটা সব থেকে বেশি হচ্ছে গ্রামাঞ্চলে এক বাড়ির থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য লোকে এখন টোটো ব্যবহার করে। আর হচ্ছে 18 বছর বয়সে যদি কোনো যুবকের কাছে, উঠতি যুবকের কাছে মোটর সাইকেল না থাকে, তাহলে সে মনে করে যে সে যেন কিছু পেল না। সেলফোনের কথা তো ছেড়েই দিলাম, প্রায় প্রত্যেকের নিতান্ত দরিদ্র যে সেও একটি সেলফোন কবে পাবে সেটার জন্য চেষ্টা করে। তো সেলফোন, মোটর সাইকেল, টোটো, সাইকেল উঠে যাওয়া, পরিশ্রম না করা, ট্র্যাক্টরের উপদ্রব আমি বলবো, মানে শারীরিক পরিশ্রমের দিক দিয়ে এটাকে উপদ্রব বলবো। আমরা প্রোডাকশন বাড়াচ্ছি কিন্তু আমরা ভাবতে ভুলে যাচ্ছি আমাদের শরীরটাকে পরিশ্রম করানোর দরকার। এই যে সামগ্রিক খাচ্ছি বেশি, খরচ করছি কম, আমরা ক্যালোরি খরচ করছি, এর ফলেই এসে শরীরে আমাদের ফ্যাট জমছে, এবং জমার জায়গাটা হচ্ছে মধ্যপ্রদেশ। গণেশ হচ্ছি আমরা সবাই, এবং তার সাথে সাথে লিভারে যেহেতু ফ্যাট তৈরি হয় সেহেতু সেটা লিভারে জমে। আর অমনি আমরা এখন দেখবেন প্রায় পাড়ায় পাড়ায় একটা করে আল্ট্রাসাউন্ড করার জায়গা তৈরি হয়েছে। আমরা কারণে অকারণে আমার লিভার কেমন আছে, আমার পেট কেমন আছে দেখার জন্য একটা ছবি করে দাও গো করতে করতে আমরা একটা আল্ট্রাসাউন্ড করাই। আর আল্ট্রাসাউন্ডে এই মুহূর্তে বিশ্বাস করুন, লিভারের চিকিৎসক হিসেবে আমাকে সারাদিন তাড়াতে হয় ওই মানুষগুলোকে যারা এসে আমাকে বলে ডাক্তারবাবু আমার গ্রেড 1 ফ্যাটি লিভার। আমি শ্রোতাদের, দর্শকদের প্রথমেই বলতে চাই, দয়া করে এই গ্রেড 1 ফ্যাটি লিভার নামের যে যে শব্দটা নিয়ে আমরা আলোড়িত হচ্ছি এটা নিয়ে ভাববেন না, কিন্তু ভুঁড়ি কমান, এটাই আমাদের আগামীর ভালো থাকার সব থেকে বড়। তবে এখন
সত্যি মানে অনাহারে তো কেউ মারাই যায় না, সেটা আমরা শুনি না, কিন্তু বরঞ্চ বেশি খেয়ে শরীর খারাপ হয়ে রোগ হয়ে কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই যে কথাটা আপনি বললেন গ্রামে গঞ্জে মোবাইল মোটরসাইকেল রয়েছে, তার সাথে আর একটা জিনিস রয়েছে যেটাকে আমরা বলি মাদক পদার্থ বা ড্রিঙ্কিংয়ের যে সমস্যা। তো এইগুলো আমাদের জীবনযাত্রাকে একেবারে অন্যরকম করে দিয়েছে। আমরা ঘরের মধ্যেই বসে থাকছি, হাতের মুঠোয় এখন সারা পৃথিবী। তার ফলে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। এই ড্রিঙ্কিংয়ের সাথে সাথে আর এই যে অ্যাক্টিভিটি করছি না, তার সাথে ফ্যাটি লিভারের কী সম্পর্ক রয়েছে, বা এটা কি কেবলই মদের জন্য হচ্ছে নাকি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সম্ভাবনা? না, মদকে যদি আপনি এখানে বসে গালাগালি দিতে শুরু করেন, আপনাকে গালাগালি খেতে হবে। আমি আবারও বলছি, সুরা দেবতাদের আরাধ্য বস্তু ছিল। দেবতারা সুরা পানে উদ্বুদ্ধ হয়ে মানুষকে অনেক বেশি নাকি আশীর্বাদ করতেন। তো সেইটাকে আমরা ইনহেরিট করেছি, আমরাও ক্রমাগত আরো বেশি সুরা অভ্যস্ত হয়ে উঠছি আমাদের। আচ্ছা, আমাদের একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, ফোনটা একটু নিয়ে নেব, তারপরে আরো আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘরে ঘরে সমস্যা। হ্যালো, নমস্কার, বলুন আপনার সমস্যাটা কি, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাডাম, নমস্কার। আমি ঘোষ বলছি, গুজরাটপুর, বীরভূম থেকে। বেশ, বলুন স্যার। হ্যাঁ, বলছি যে পেঁপে ধরুন লিভারের পক্ষে খুব ভালো। তো পেঁপেটা আমরা কিভাবে খাবো, মানে সেদ্ধটা উপকারী না আমি পেঁপে আমরা কিভাবে সেবন করব সেটা উনি জানতে চাইছেন। পেঁপে তো ভালো জিনিস, তো পেঁপে আপনি সেদ্ধ করেই খাবেন, সেটাই সব থেকে ভালো। পেঁপে সেদ্ধ খাওয়া বেশ ভালো, পেঁপে ভালো জিনিস, খাবেন সেটা। কিন্তু ওই লিভার ভালো রাখার জন্য পেঁপে খেতে হবে এই ভেবে খাবেন না দয়া করে। লিভারকে নিয়ে যত কম ভাববেন, লিভার তত আপনাকে বেশি ভালোবাসবে। মানে আমরা লিভার ঠিক করার জন্য যত হাহুতাশ করব, তত বেশি আমরা বাতিগ্রস্ত হয়ে পড়ব। লিভার এত বিপদে পড়ে না, কারণ লিভারের মধ্যে নিজের যে ক্ষমতাটা আছে, অর্থাৎ নিজের বাড়িটাকে সামলে নেওয়ার, নিজেকে রিপেয়ার করার অসাধারণ ক্ষমতা আছে। কাজেই আমি প্রাথমিকভাবে বলবো, আমার লিভার ভালো রাখতে হবে, তার জন্য অত্যাচার করবেন না, ঘুড়ি বাড়াবেন না, এবং ওই আমরা আলোচনায় আসতেই হবে, যে আলোচনাটাই ছাড়া লিভার হয় না। মানে যেটা মাদকাসক্তি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা ঠিক কতটা মাদক আমরা সেবন করতে পারি প্রতিদিন, বা এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনের মধ্যে, যে কতটা সেফ জোন, এতটা খেলে আমি ঠিক থাকবো বা সুস্থ থাকবো, বা এর সাথে সাথে আমি যদি একটু ওষুধ খাই তাহলে কি ভালো থাকবো। একদম এই ধারণাগুলো। প্রথম হচ্ছে, লিভার ভালো রাখার জন্য কোনো ওষুধ পৃথিবীতে এখনো আবিষ্কৃত হয়নি। কাজেই লিভার ভালো রাখার জন্য যে ট্যাবলেটগুলো বিক্রি হয় বাজারে, সেগুলো বুজরুকি, এটা বুঝে নিতে হবে। এটা এক নম্বর। লিভার প্রোটেক্টিভ বলে কিছু নেই। সুতরাং সেইটা বুঝে নিয়ে আমাদেরও যেটা বুঝতে হবে, পাশাপাশি যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে মদ না খেতে পারলে সব থেকে ভালো। মদের কোনো সেফ পরিমাণ নেই, এবং মদের গুণ বলুন, মদটা হচ্ছে অনেকটা ভালোবাসার মতন, যেটার কোনো পরিমিতি থাকে না সামগ্রিকভাবে। আমরা দেখেছি সামগ্রিকভাবে যিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন, আমি আসক্ত কথাটার উপর জোর দিতে চাইছি, যিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন, তিনি ক্রমাগত তার মদ্যপানের পরিমাণ বাড়াতে শুরু করেন এবং প্রচুর মদ খান, এবং এতেই সব থেকে বেশি সমস্যাগুলো শুরু হয়। কাজেই মদ খাওয়াটা অপরাধ, এই শব্দটা আমার মনে হয় 2025 সালে বলাটা বেশ গন্ডগোলের। কারণ এত মানুষ এখন মদ্যপান করেন, পার্টিকুলারলি সামাজিক অঙ্গনে এখন এত বেশি মদ্যপান করেন যে এটা, এবং পশ্চিম দেশের মানুষরা তো প্রচুর মদ খান, এখন আমাদের দেশেও প্রচুর মানুষ মদ খান। কাজেই মদ খাওয়াটাকে অপরাধ না বললেও আসক্তি, অর্থাৎ মদ আমাকে যখন খেতে শুরু করবে, অর্থাৎ মদ না খেলে আমার মন ভালো থাকে না, দিন চলে না, এটা যখন ভাবতে শুরু করবেন, তখনই কিন্তু গোলযোগ। এই চেঞ্জটা কখন হয়? মদের গুণ হচ্ছে বদগুণ, মদের বদগুণ হচ্ছে যে সেইটা মানুষ বুঝতে পারে না। কাজেই কোনো এক সময় যারা হয়তো ধরুন কেউ সপ্তাহে একদিন মদ্যপান করলেন, তাতে তার ক্ষতি হয়তো হবে না, কিন্তু যার প্রতিদিন মদ্যপান করতে হয় এবং সন্ধে হলেই মদ না খেলে চলে না, এবং
অনেকে আছেন সকাল থেকেই মদ্যপান করতে শুরু করেন, এবং আমরা কতগুলো পরীক্ষা নিরীক্ষা, কতগুলো প্রশ্নের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি যে তিনি কতটা আসক্ত। এই মানুষেরা যারা মদ্যের আসক্তি থাকে, তারা মদ পান করেন, তিনি এই শব্দটা বললে তিনি ক্রুদ্ধ হন, রেগে যান। তো এই যখন জিনিসগুলো হতে শুরু করে, অর্থাৎ কিনা অ্যানয়েড অ্যাট এক্সেস ড্রিঙ্কিং হয়ে যায়, সকাল থেকে মদ খেতে শুরু করেন, ক্রমাগত মদ্যপানের পরিমাণ বাড়তে শুরু করে, তখন কিন্তু মদ আপনার শরীরের উপর লাফাতে শুরু করবে, এবং সেই লাফানোর জায়গাটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লিভার। বেশ, আরো আলোচনায় ফিরবো। দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন, ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, সম্ভবত। নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি শ্যামল বোস চৌধুরী। বেশ, বলুন। আপনাকে নমস্কার জানাচ্ছি এবং স্যারকে নমস্কার জানিয়ে স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে। যেহেতু আমরা বাঙালিরা আমরা চায়ের প্রতি খুব আসক্ত, বারবার চা খাই অনেক সময় জড়তা কাটাবার জন্য, সেই সঙ্গে কফিরও একটা আমাদের প্রতি আসক্ত আছে। এই যে বারবার চা খাওয়া বা কফি খাওয়া, এটা লিভারে কোনো ক্ষতি করতে পারে? এটাই আমার স্যারের কাছে প্রশ্ন। বেশ, আর একটি ফোন রয়েছে, সেটা নিয়ে দুটো প্রশ্ন পর আমরা আলোচনা করব। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, শ্যামলবাবুর প্রশ্ন, এই যে আমরা চায়ের প্রতি একটা অ্যাডিকশন, এইটার সম্বন্ধে কি মতামত আপনার? দেখুন, এই কোনো কিছুই, আপনি প্রথমেই পরিমিতির কথা বলেছিলেন, কোনো কিছুই এক্সেস ভালো নয়। তো এই সারাদিন ধরে আমি যদি চা খেয়ে যাই অথবা কফি খেয়ে যাই, তার বদ প্রভাব পড়বেই। তবে আমি আবারও বলছি, লিভারে যতটা না ক্ষতি হবে, তার থেকে বেশি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি হবে, পাকস্থলীর ক্ষতি হবে, এবং আরও অনেক অসুখ হবে। কিন্তু সামগ্রিকভাবে আপনি যদি খুব বেশি রসালো না করে, অর্থাৎ কিনা এক গাদা দুধ, এক গাদা চিনি না দিয়ে আপনি চা খান, অথবা আমরা যাকে বলি ব্ল্যাক কফি অর্থাৎ কালো কফি পান করেন দিনের মধ্যে 2-3 কাপ অথবা 2-3 বার, সেটা 4 বারও হতে পারে কারোর ক্ষেত্রে কোনো একদিন, তাহলে পরে আপনার শরীরের ক্ষতি তো হবেই না, লাভ কতটা হবে? কারণ দেখুন, এগুলো সবই হচ্ছে মন ভালো রাখার বস্তু। শরীরের প্রয়োজনে কিন্তু কেউ চা কফি খায় না, কাজেই ওইটা একটা পরিমিতির মধ্যে আমাদের নিয়ে আসতে হবে, অর্থাৎ কিনা প্রচুর পরিমাণে খাওয়া যাবে না। আচ্ছা, একটা জিনিস ডক্টর চৌধুরী ভীষণ জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে গ্রাম আর শহরের মানুষদের মধ্যে কি তফাৎ রয়েছে। দেখুন, বোঝাই যাচ্ছে যে অর্থনৈতিক উন্নতির জন্য আমরা সবাই আজকাল মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করি, প্রাচুর্যপূর্ণভাবে থাকি, এবং সেটা কি কোনো কারণে লিভারের রোগ ডেকে আনছে? লিভারের রোগ কি কেবলই ধনীদের রোগ? না না না, একদমই না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষ ধনীর সংখ্যা আর কতজন, এখনো পর্যন্ত ধনী হয়ে ওঠেনি। দেশটা ধনী না হোক, সেটাই আমাদের সবার কামনা। যে মানুষরা এখনো সামগ্রিকভাবে সামাজিক প্রান্তিক সীমায় আছে, তারা উঠে আসুন, আরও উঠে আসুন, ভালো থাকুন। এবার হচ্ছে এই যে প্রান্তিক অংশের মানুষেরা আরও বেশি থাকে, হয় গ্রামের শহরের বস্তিতে থাকে অথবা গ্রামে থাকে তারা। তো এই যেটা ঘটছে সেটা হচ্ছে আমাদের যে আর্থিক উন্নতি, তার প্রভাব, এবং তার খুব দ্রুত তার যে খাবার এবং জীবনযাত্রায় তার যে প্রভাব, সেটা আরও বেশি এসে পড়ছে এই গ্রামের যারা গরিব থেকে নিম্ন বিত্তের অংশে উঠে আসছেন, এবং শহরের যারা বস্তিতে বাস করেন এবং হাতে দুটো পয়সা এসে পড়েছে নানান কারণে, তাদের উপর কিন্তু এর যে দ্রুত ক্ষতিকারক প্রভাব, অর্থাৎ আর্থিক উন্নয়নের সাথে খাদ্যাভ্যাস এবং জীবনশৈলীর যে প্রভাব, অর্থাৎ কিনা 3টে জিনিস গ্রামগুলোকে পাল্টে দিচ্ছে। আমি নিজে গ্রামের ছেলে, প্রতি সপ্তাহান্তে আমি গ্রামে যাই, যেটা দেখতে পাচ্ছি খুব পরিষ্কার, 3টে জিনিস গ্রামকে পাল্টে দিচ্ছে: মদ, মোটরসাইকেল, মোবাইল। আগে আমার গ্রামে একটা মদের দোকান ছিল, এবং সেটাও হচ্ছে সেই পুরনো এর ভাত পচিয়ে মদের দোকান। এখন অন্তত পক্ষে 4খানা মদের দোকান, এবং আমরা চাই বা না চাই এখন দেখতে পাই অন্নপ্রাশনের অনুষ্ঠানেও কোনায় যেন কোথায় একটা ঘেরা জায়গায় টুং টুং আওয়াজ আসে। অর্থাৎ কিনা সামগ্রিকভাবে আমরা মদের উপর যে আমাদের সামাজিক একটা কোপের দৃষ্টি ছিল, অর্থাৎ মদ খাওয়া খারাপ, এই কথাটা আমাদের আমাদের ভাবাদর্শে ছিল, সেইটা কিন্তু উড়ে গেছে। এবং মদ খাওয়াটা এখন যেন আগামীর উন্নয়নের বার্তা, এই খবরটা
গ্রামে ভয়ঙ্করভাবে প্রচলিত হয়েছে, যার ফলে বাচ্চাগুলো মদ খেতে শুরু করছে। সব থেকে দুর্ভাগ্য, যত জানেন মদের প্রভাব আরো বেশি খারাপ হতে শুরু করে যখন বাচ্চাগুলো, আপনি যদি আন্দামানে যান, পিক আপ এজ ইজ 14। এখনো আমাদের রাজ্যেও ঠিক অনেকটাও সেরকম হচ্ছে, অর্থাৎ কিনা যারা ওই কম বয়সী ছেলে তাদেরই তো অ্যাডভেঞ্চার করার ইচ্ছা বেশি জাগে, এবং মদের দাম যেহেতু কমে গেছে, মদের অ্যাভেলেবিলিটি যেহেতু বেড়ে গেছে, সেই হেতু এই বাচ্চাগুলোর উপর সব থেকে বেশি প্রভাব এসে পড়ছে। এক্সপেরিমেন্ট করতে চায় ওরা, কিন্তু কোন একটা মুহূর্তে তারা তার পাকে ডুবতে শুরু করে এবং তার শরীরের নানান প্রভাব পড়তে শুরু করে, আসক্ত হয়ে পড়ে। এগুলো আমরা সব জানি। তো গ্রামে এর প্রভাব ভীষণভাবে পড়ছে, অর্থাৎ কিনা উৎসবে, অনুষ্ঠানে, এবং তা না হলেও গ্রামে মদের প্রভাব বাড়ছে। তার সাথে সাথে যেটা বললাম, সেলফোন এবং পরিশ্রম করছে না, অর্থাৎ মদ খাবেন, মদ খাওয়ার সঙ্গে সঙ্গে মানসিক রোগ বাড়ছে, মন খারাপ বাড়ছে, এবং অন্যান্য ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ছে। এই যে সামগ্রিক জীবনযাত্রার পরিবর্তন আমাদের গ্রামগুলোকে কিন্তু পাল্টে দিচ্ছে। আমরা বরঞ্চ এগোচ্ছি না, পিছন দিকে হাঁটছি। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ ম্যাম, বিশ্বজিৎ অধিকারী বলছি দক্ষিণেশ্বর থেকে। বলুন অধিকার বাবু। হ্যাঁ বলছি ম্যাম, ওই ট্রাইগ্লিসারিন প্রায় 480, আমার বয়স 31, এবং ফ্যাটি লিভার বাড়া আছে, গ্যাসের খুব প্রবলেম আছে। তো আমি আগে মেডিসিন নিচ্ছি, প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু আলটিমেট সেইভাবে কোনো রিকভারি হচ্ছে না আর কি। বিশ্বজিৎ বাবু, সবার আগে আপনাকে যেটা বলবো, আমি জানি না আপনাকে চোখে দেখিনি, কিন্তু সবার আগে আপনি যেটা বলবো, আপনার যদি ওই আমরা যে মধ্যপ্রদেশ স্ফীতর চেষ্টা করছিলাম, আপনার যদি এক্সেস ফ্যাট থাকে শরীরে, আপনি নিয়মিত ব্যায়াম করুন, হাঁটতে শুরু করুন, এবং খাবারটাকে একটু পাল্টে নিন। নিজের খাবারটাকে একটু যদি পাল্টাতে পারেন, অর্থাৎ ভালো বলে যা যা জেনেছেন, মুখে যেটা সুস্বাদু বলে জেনেছেন ছোটবেলার থেকে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো প্রচুর পরিমাণে খেতে শুরু করেন, সেগুলোকে কমান, ক্যালোরিক ইনটেক কমান এবং পরিশ্রম বাড়ান। ওষুধের থেকে বেশি উপকার করবে আপনার। এবং ওই ফ্যাটি লিভার নিয়ে না আমরা ওষুধ খেয়ে ভালো থাকার চেষ্টা করি। ফ্যাটি লিভার ভালো থাকার সব থেকে বড় পথ হচ্ছে যদি ভুঁড়ি ঝরানো যায়, মেদ ঝরানো যায়, আপনাকে প্রতিদিন পরিশ্রম করতে হবে। এবং আপনি বুঝে নিন, আপনার ভুঁড়ি হয়েছে, আপনার শরীরে লিভারে ফ্যাট জমেছে, তার মানে হচ্ছে যে কোনো কারণেই হোক আপনার শরীরে ক্যালোরি ঢুকছে বেশি, বেরোচ্ছে কম। এই যে স্থিতাবস্থা, সেটাকে আপনি বদলে দিন, এবং বদলালেই আপনি ভালো হয়ে যাবেন। তার সাথে সাথে অনেকেই থাকে যাদের, এবং কারণ এর সাথেও কিন্তু ট্রাইগ্লিসারাইড ইত্যাদির ভীষণ সম্পর্ক আছে। তো এর সাথেই ট্রাইগ্লিসারাইড অনেকটা কমতে শুরু করবে। আপনার যদি ভুঁড়ি কমে, আপনার যদি শরীরে, আমরা বলি মেটাবলিক হেলথ, অর্থাৎ কিনা এটাকে না ওই লিভার দিয়ে, ডায়াবেটিস দিয়ে, হার্ট দিয়ে আলাদাভাবে দেখা যায় না। সবটাই হচ্ছে একটা, শরীরটা তো আর আলাদা আলাদা কতগুলো যন্ত্র নয়, সবগুলো সমাহার। তো আপনি যদি পরিশ্রম করেন, আপনার যদি ভুঁড়ি কমে, আপনি যদি প্রতিদিন খাবার কমান, অর্থাৎ তেল চুকচুকে খাবারগুলোকে পরিহার করেন, আপনার শরীর ভালো হতে শুরু করবে, আপনার ট্রাইগ্লিসারাইডও ভালো হতে শুরু করবে, আপনি ভালো হবেন। কাজে ভালো হচ্ছি না, এইটা ঠিক করার সব থেকে বড় জায়গা হচ্ছে আপনাকে এক্সারসাইজ করা। একদমই তাই। সত্যি, যেমন একটা সুন্দর গান করার জন্য অনেক রকম বাদ্যযন্ত্রের প্রয়োজন রয়েছে, শরীরটাকে সুন্দরভাবে চলার জন্য প্রত্যেকটা অঙ্গকে সুস্থ রাখার একটা প্রয়োজনীয়তা তো রয়েছে। দর্শক বন্ধু সঙ্গে আছেন, ফোনটা নিয়ে নিচ্ছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। বলুন, আমরা শুনছি, বলুন। হ্যাঁ নমস্কার, আমি ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন, যে আমরা গ্রাম বাংলায় প্রায় দেখি আমাদের অনেকের মধ্যে একটা আছে, আমার লিভারের হয়েছে, ডাক্তারবাবু আমাকে একটা লিভার টনিক কিছু লিখে দিন। আদৌ এই লিভার টনিক কি আমাদের কিছু কাজে লাগে? আর 2 নম্বর হচ্ছে, ডাক্তারবাবু ভুঁড়ি নিয়ে বললেন, আমি খুব চিন্তিত। আমি হলদিয়া থেকে বলছি, আমি একজন হ্যান্ডিক্যাপ বা চ্যালেঞ্জ পার্সন। আমার পক্ষে হাঁটাহাঁটি করাটা একটু সমস্যা হয়, কিন্তু আমার ভুঁড়ি হয়েছে। এখন বিকল্প কি করলে আমি নিজেকে সুস্থ রাখতে পারবো যদি বলেন? দুটো জিনিস। আপনার প্রথম প্রশ্নটা এত প্রাসঙ্গিক এবং এত হৃদয়ে দোলা দেয়। প্রতিদিন আমাদের এর বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে যত ওষুধ বিক্রি হয় বাজারে, তার বেশিরভাগই বুজরুকি। এবং আমি আপনাকে পরিষ্কার বলতে চাই, লিভার টনিক নামে যে দ্রব্যটি বাজারে বিক্রি হয়, সেটি গুড়গোলা জল ছাড়া কিচ্ছু নয়। এবং এটা খুব পরিষ্কার হয়ে যেতে হবে, এটি শরীরের কোনো উপকার তো করে না, বরঞ্চ অপকার করতে পারে। কারণ এর মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্ট থাকে, যে ইনগ্রেডিয়েন্টগুলো শরীরের নানানভাবে ক্ষতি করে। কাজেই দয়া করে ওই লিভার টনিকের
মোহে পড়ে নিজেকে ভালো রাখার কোনো চেষ্টা করবেন না, শুধু শুধু পয়সা খরচ করবেন, তাতে শরীর ভালো তো হবেই না, লিভার তো ভালো হবেই না, বরঞ্চ লিভার খারাপ হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। লিভার টনিক বলে কিছু নেই। আবারও প্রথমে আমি বললাম যে লিভারকে ভালো রাখতে হয় না, লিভার আমাদের ভালো রাখে, এবং লিভারের কোনো প্রোটেক্টিভ নেই, কোনো টনিক নেই। 2 নম্বর হচ্ছে আপনি একদমই সঠিকভাবে বলেছেন, যারা শারীরিকভাবে চ্যালেঞ্জড তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তারা শারীরিক পরিশ্রম দিয়ে ক্যালোরি এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ করতে পারেন না, তাদের ক্ষেত্রে না ডায়েটটাকে আরও বেশি করে একটু নিয়ন্ত্রিত করতে হয়। অর্থাৎ কিনা আবারও বলছি, আপনি তেল খাওয়া প্রায় যদি বন্ধ করতে পারেন, যতটা কম না খেয়ে হয় না, কারণ পৃথিবীর বহু দেশের মানুষ আছে যারা তেল প্রায় খাই না। আসলে তেল দিয়ে রান্না করাটা আমাদের দেশে সাংস্কৃতিক ঐতিহ্যের পর্যায়ে পড়ে। আমরা মনে করি যে আমাদের পার্টিকুলারলি দিদিরা মায়েরা মনে করে তেল ছাড়া রাঁধবি। আমার নিজের বাড়িতে দেখেছি আমি, মানে তেল হাত থেকে কেড়ে নেওয়া যেন স্বাধীনতা কেড়ে নেওয়া মহিলাদের হাত থেকে। তো এই যে ভাবনাটা, এই ভাবনার উত্তরাধিকারী হিসাবে সামগ্রিকভাবে বাঙালি শুধু নয়, সারা ভারতবর্ষীয় প্রজাতি এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে তেল কেড়ে নেওয়া যেন হৃদয় থেকে সবটুকু উৎসাহিত করা। দয়া করে প্রতিদিন বাড়িতে বলুন যে তেল খাবো না, তেল বিষ, তেল বিষ, তেল বিষ। আমরা যদি এই স্লোগান দিতে পারি, আমরা একটা সুন্দর প্রজাতি তৈরি করতে পারবো। একটা বাড়ির তেলের যে মার্কেটিং হয়, তাতে যদি পার হেড 500 ml এর বেশি অর্থাৎ হাফ লিটারের বেশি তেল বাড়িতে বাজারেই কেনা হবে না, এবং বাজারেই যদি না ঢোকে অর্থাৎ 4 জন ব্যক্তির জন্য 2 লিটারের বেশি তেল আসবে না। আমি আবারও বলছি, আমার দিদিমায়েদের হাত থেকে আমি স্বাধীনতাটা কেড়ে নেব, এবং তার রান্নার জায়গায় তেল থাকবেই না, যাতে করে তিনি হাহাকার করেন প্রাথমিকভাবে। তারপরে দেখবেন তিনি কত আনন্দে উৎফুল্ল হয়ে বলছেন, কারণ তার বাড়ির যে মানুষেরা আছে তারা সুন্দর স্বাস্থ্যবান মানুষ হয়ে উঠছেন। আমরা তেলের পরে ঘি, চানাচুর খাই, প্রচুর বিস্কুট খাই, এই যে হাই ক্যালোরি ফুডস, প্রচুর পরিমাণে ভাত খাই। আমাদের দেখবেন গ্রাম দেশে পার্টিকুলারলি ভাতের থালাটা যেন উপচে পড়ে। আর এখন যেহেতু আর্থিক প্রগতি হয়েছে, আগে আমরা খেতে পেতাম না, নিউ ফাউন্ড ওয়ার্ল্ডে আমরা যা খেতে বসি, মানুষ পরিশ্রমও করতো গ্রামের দেশে, আগে গতরে খেটে খেত, এখন তো আর গতরে কেউ খাটছে না, এখন ট্র্যাক্টরে চাষ হচ্ছে। তো যার ফলে দাঁড়িয়ে এক গাদা ভাত খাবেন না, যতটা কম খেলে না খেলে পারা যায়। আপনি বেশি করে প্রোটিন খান, ডিম খান যদি আপনার 2টো পয়সা থাকে, আপনি বেশি করে মাছ মাংস খান, আপনি সয়াবিন খান যদি কিনতে পারেন আপনার আর্থিক ক্ষমতার মধ্যে, ইভেন ছোলা খান, স্প্রাউটিং ছোলা খান, ডাল খান বাটি ভরে। এই যে খাবারের পরিবর্তন, এতে করেই আপনি দেখবেন আপনার মেদ ঝরাতে পারছেন, আপনার শরীরে সুষম খাদ্য হচ্ছে, আর লিভারও ভালো থাকছে, শরীরও ভালো থাকছে, ফুরফুরে মেজাজ। এটা খুব প্রাসঙ্গিক যে আমাদের মা বোনেদের হাতে কিন্তু রান্নাঘরের পুরো চাবিটা রয়েছে, এবং তাদের মোটিভেট করতে পারলে অনেকটাই তার সাথে সাথে তার স্বামী, তার সন্তান, তার শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাইকে কিন্তু একত্রিতভাবে আমরা মোটিভেট করতে পারি। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটা ফোন নিয়ে নেব। হ্যালো, নমস্কার। পূর্ব বর্ধমান থেকে বলছি, পদ্মা সামন্ত। বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমি লিভার আমার বেড়েছে, তা এই মুহূর্তে ট্রিটমেন্ট করবো নাকি, পেটে যন্ত্রণা হচ্ছে, আর লিভারে কি সেদ্ধ ডিম খাওয়া যায়? আপনার বয়সটা যদি একটু বলেন। আমার 46। আচ্ছা। ও দিদি, আপনাকে আমি অনুরোধ করব আপনি একটু দয়া করে ডাক্তার দেখান, কারণ সাধারণভাবে লিভারের অসুখে লিভার বাড়লেও কারোর ব্যথা হয় না। আসলে আবারও বলছি, আমরা না আমাদের শরীরের যা কিছু ঘটে, যেহেতু লিভারকে আমরা সম্মান করি, ওই ছেলেবেলায় শরীর খারাপ হলেই ঠাকুমা বলতেন ওর পিত্ত পড়েছে, জ্বর হলে, জ্বালা হলে, কিছু হলেই পিত্ত পড়েছে, পিত্ত পড়েছে মানে লিভার খারাপ। এই যে লিভার খারাপ বলে বুক চাপড়াতে চাপড়াতে আমরা বড় হই, এই যে আমাদের ভাবনা, এই ভাবনার থেকেই লিভারটা বড় হলে আমরা ভাবতে শুরু করি লিভার বড় মানেই খারাপ। না, নয়। লিভার মানে বেশি বড় হয়ে গেলে স্বাভাবিকভাবেই দেখতে হবে ভালো করে, কিন্তু অনেক ক্ষেত্রেই লিভার বড় হওয়াটা মানেই ওই আলট্রাসাউন্ড করে আপনাকে বলে দিয়েছে লিভার বড়, তার মানে লিভারটা খারাপ, এটা ভাববেন না। আর লিভারের রোগে সাধারণভাবে ব্যথা হয় না, সেই জন্য অন্য কোনো কারণে আপনার ব্যথা হচ্ছে কিনা সেটা একটু ডাক্তার দেখিয়ে আপনি দেখিয়ে নিন, ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন। ডিম কখনো লিভারের জন্য খারাপ নয়, ডিম সেদ্ধ তো খাবেনই, ডিমে খুব ভালো, ডিমের সাদা অংশে প্রচুর প্রোটিন থাকে, আপনি যত ডিমের সাদা অংশ ভালো করে খাবেন তত আপনার প্রোটিন শরীরে ভালো ঢুকবে, এটা খুব ভালো সোর্স অফ প্রোটিন, সুতরাং খাওয়া তো যাই।
এরপরে আসবো একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যে যেহেতু মা বোনদের প্রসঙ্গ উঠছে, এবং একটা ভালো গাছ আজকে পুঁতলে পরে সেটা খুব সুন্দর একটা ফল দেবে, আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ। সেক্ষেত্রে অনেক মায়েদের চিন্তা থাকে যে আমার ছেলে ভালো মতন খাচ্ছে না, বা আমার ছেলে বেশ মোটা সোটা গোলগাল হচ্ছে না, রোগা তালপাতায় সেপাই হয়ে আছে। এই ব্যাপারে আপনার কি মত? কতটা খাওয়া বা ভালো খাওয়া সেটা আপনি কিভাবে কি বলবেন? ওরে বাবা, এই তো আমাদের আবারও বলছি, ওই আমাদের ছোটবেলায় শুনতাম গ্ল্যাক্সো বেবি, মানে গ্ল্যাক্সো শব্দটা বাজারি, কিন্তু মানে বেশ নাদুস নুদুস, বেশ এটা পুতুলের মতন, সেই পুতুলটা আবার বেশ গালগুলো মোটা হবে, মাঝখানটা বড় হবে, এইরকম একটা বাচ্চা না পেলে যেন মারা ভাবতে শুরু করেন। এবং মারা দেখবেন অনেকেই খাওয়াতে শুরু করেন। আমি অনুরোধ করব যে এই অভ্যাসটাকে ত্যাগ করুন। খাওয়ানোর সময়, বাচ্চাকে খাওয়ানোর সময় দেখে নেন আবার পেটটা কতটা উঁচু হলো। বাচ্চাটা যতক্ষণ না পর্যন্ত গলগল করে মুখ থেকে বার করে না দিচ্ছে তিনি খাওয়াটা থামান না। এই যে বদভ্যাস, অর্থাৎ কিনা বাচ্চাটাকে ভুঁড়ি তৈরি করার জন্য যে সস্নেহ প্রয়াস, তার ফলে আমাদের বাচ্চাগুলো মোটা হতে শুরু করে। আর আবার বলছি, আমাদের হাতে এখন বেশ পয়সা করি এসে গেছে, আর আমার বাচ্চাটাকে কত ভালো রাখবো, বাচ্চার সংখ্যা কমে গেছে, বা একটি বাচ্চা দুটি বাচ্চা, সেটাকে কত করে ভালো রাখবো তার জন্য চেষ্টা করি। এবং ভালো রাখার অন্য দেখবেন এসে বলে, আমি যদি কোনো বাচ্চা আমার কাছে ওরকম আসে, আমি বলি এরকম করলেন কি করে, যদি মাকে বলি, মা খুব ক্রুদ্ধ হন এবং বলেন আমার বাচ্চাটা মোটা নয়, ও হেলদি। মা জানেনই না যেটা মোটা বাচ্চা সেটা আনহেলদি বাচ্চা। এবং যে যত ওই আপনি বললেন যে লিকলিকে বাচ্চা, সে তত সুস্থ বাচ্চা। বাচ্চা ছুটবে, বাচ্চা অস্থি চর্মসার হতে হবে না, কিন্তু বাচ্চাটা মাসেল ভালো হবে, সে ছুটবে, সে ফুর্তি করবে, এবং তার ভুঁড়ি থাকবে না, সে হোদল কুতকুত হবে না। দয়া করে হোদল কুতকুতে বাচ্চা তৈরি করার চেষ্টা করবেন না, বাচ্চাটাকে জোর করে গেলাবেন না। ওর যদি খিদে পায়, ও আপনাকে বলে খাবে, ওর তোর খিদে হয়েছে বাবা, তোর খিদে হয়েছে বাবা, তো তুই খাচ্ছিস না বাবা, আমার বাচ্চাটা খায় না। এগুলো বাতিক। এই বাতিকগুলো আমাদের পরিহার করতে হবে। এবং জানবেন, যত রোগা, যত প্যাংলা, তত সুস্থ বাচ্চা। এই ভাবনাটা আমাদের তৈরি করতে হবে, এবং তৈরি করলেই বাচ্চারা ভালো থাকবে। অ্যাডোলেসেন্ট ওবেসিটি একটা বড় প্রবলেম। অবশ্যই আসবো সেই আলোচনায়। তার আগে দর্শক বন্ধুরা একটা ফোন নিয়ে এই আলোচনায় আমরা ফিরে আসবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সাগরপাড়া মুর্শিদাবাদ থেকে বলছি। নমস্কার। আমার নাম মিঠুন সরকার। ম্যাডাম হচ্ছে, হ্যাঁ ডাক্তারবাবু বলছি, আমার যে এলএফটি টেস্ট করাই তাতে লিভার ফাংশন টেস্টে বিলিরুবিন 2.1 আর এসজিওটি 76 এবং এসজিপিটিটা 92। এই ব্যাপারে কি করবো এই মুহূর্তে? উনি বেশ চিন্তিত ব্যাপারে। না, ওই আপনার আমি আপনাকে দেখিনি, আবারও বলছি, চর্মচক্ষে, কিন্তু আমি যেটা, আপনি সবার আগে দেখুন আপনার ভুঁড়ি আছে কিনা। তো আপনার যদি ভুঁড়ি থেকে থাকে, ওই ভুঁড়িটি আপনাকে এসজিপিটি উপহার দিয়েছে। আর বিলিরুবিনটা যে বেড়ে আছে, ওটার দিকে তাকাবেনই না। বিলিরুবিন বাড়াটা এই সব ক্ষেত্রে এটা কোনো রোগের ইঙ্গিতবাহী নয়। 10% মানুষের বিলিরুবিন, সাধারণভাবে 10% মানুষের বিলিরুবিন সারা জীবন বেড়ে থাকে, এবং এরা লিভারের রোগ করে ডাক্তার দেখিয়ে ঘুরে বেড়ান। কাজে ওটার দিকে তাকাবেন না, এটা জন্মগত এবং এটা রোগ নয়। টাকের মতন, কেউ লম্বা হয়, কেউ বেটে হয়, বিলিরুবিনও 10% মানুষের বেড়ে থাকে। কাজে ওটা নিয়ে বিব্রত হবেন না। তবে আপনি ভুঁড়ি কমান, আপনার এসজিপিটি কমবে। আর একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নিই। তার আগে এই, হ্যালো নমস্কার, হ্যাঁ বলুন, শুনছি, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলুন, শুনছি, নমস্কার। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ আমি লেকটন থেকে বলছি, পারে আমার প্রবলেম হচ্ছে, আমার গল ব্লাডার কন্ট্রাক্টেড। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমি আমার আলট্রাসোনোগ্রাফি করে দেখা যাচ্ছে গল ব্লাডার কন্ট্রাক্টেড, এই কথাটা বলছে। এটা একটা প্রশ্ন, আমি কি করব? কিছু করবেন না, ওটার দিকে তাকাবেন না সত্যপ্রিয় বাবু। বা এই ধরনের ওমেপ্রাজল, এই জাতীয় ওষুধ কতদিন খাওয়া যায়, মানে কি কতটা হার্মফুল আদৌ, এইটা একটু যদি বলেন আমাকে। প্রথম কথা হচ্ছে, কন্ট্রাক্টেড গলব্লাডার কোনো রোগের ইঙ্গিতবাহী নয়। কাজেই ওটা নিয়ে আপনি দয়া করে হবেন না, তাড়িত হবেন না। কারণ যেটা সম্ভাবনা আছে, আপনি তাড়িত হতে হতে যদি বাজারে ঘুরে বেড়ান, কোনো এক মুহূর্তে আপনার গলব্লাডারটা কিন্তু কাটা পড়ে যাবে। কাজে আপনার শুভানুধ্যায়ী হিসেবে আমি বলছি, দয়া করে ওটার দিকে তাকাবেন না। 2 নম্বর হচ্ছে যে এই যে ওমিপ্রাজল বা যত ওই অ্যাসিড কমানোর ওষুধ আমরা খাই,
এটাও বলছি এটা আমাদের অনেকটা সাংস্কৃতিক ঐতিহ্যের মতন হয়ে গেছে। আমরা ওই ভোজবাড়িতে যাওয়ার আগে, বেড়াতে যাওয়ার আগে আমরা একটা পুঁটুলিতে ভরি এই সমস্ত ওষুধ, আমি বলি ট্যাক বা জিল, এগুলো না নিয়ে আমরা ইনসিকিউর ফিল করি। যেমন আমরা শীত তাড়াই মাঙ্কি ক্যাপ পরে, ঠিক ওরকম মাঙ্কি ক্যাপ পরে শীত তাড়ানোর মতনই আমাদের ওষুধ যায় আমাদের বেড়াতে যাওয়ার সময় বা ভোজবাড়িতে যাওয়ার আগে দুটো ওষুধ পেটে ফেলে আমরা ঢেকুর তুলে বলি আমার বড় ভালো হজম হবে আজকে, কারণ আমি অমুক ওষুধ খেয়ে নিয়েছি। এগুলো সবই হচ্ছে, আবারও বলছি, আমরা জেনে শুনে খেতে শুরু করি। এগুলোর খাওয়ার কোনো গুরুত্ব নেই, কারণ আপনি যে ওষুধটা আজকে খেলেন না সেটা কাজ করতে শুরু করবে 24 ঘন্টা 72 ঘন্টা পরে, এটাই বিজ্ঞান। সুতরাং ওইভাবে ওষুধ খাওয়ার কোনো মানে হয় না, এবং ওই পরিপাক ঠিক রাখার জন্য ওষুধ খাবেন না। ওমিপ্রাজল গোত্রের যে ওষুধগুলো আমরা খাই ওগুলোও কিন্তু অনেকটাই কিন্তু আমাদের পান খাওয়ার মতন। পান কেন খাই? পান খেতে ভালো লাগে বলে আমরা ভাবি পান খেলে নাকি হজম ভালো হয়। যারা পান বেশি খান তাদের দেখবেন জিজ্ঞেস করেন, অনেক মানুষ আছেন আমাদের কাছে এসে বলেন যে বিড়িতে দুটো টান না মারলে আমার বাহ্যি হয় না, অর্থাৎ পায়খানা পরিষ্কার না হয় না। তো এত মানুষ যে মলত্যাগ করেন, তো বহু মানুষ তো আছেন যারা মলত্যাগ সুখে করেন উইদাউট বিড়ির টান। তো এগুলো সবই হচ্ছে নির্ভরশীলতা এবং কিছুটা বলতে পারেন ব্যক্তিগত নির্ভরশীলতা। আমি আবারও বলছি, যত মানুষ এই অ্যাসিড লোয়ারিং ওষুধ খান তত মানুষের অ্যাসিড লোয়ারিং ওষুধের দরকার হয় না। সুতরাং অপ্রয়োজনে দয়া করে দোকান থেকে কিনে ওই যে ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবেপ্রাজল এবং প্রচুর ওষুধ আছে এরকম, ট্যাক নামে পাওয়া যায়, জোল নামে পাওয়া যায়, এগুলো খাবেন না। এগুলো ক্ষতি কি করতে পারে সেই ভেবে নিজেকে ব্যতিব্যস্ত করার দরকার নেই। অপ্রয়োজনীয় ওষুধ খাবেন কেন? আপনি তো ওষুধটা তো আর চানাচুর নয় যে মন ভালো করবে অথবা মুখটাকে ভালো করবে। এবং জানবেন এমন কোনো ওষুধ নেই যার পার্শ্বক্রিয়া নেই, একমাত্র জল হচ্ছে সেই ওষুধ যার পার্শ্বক্রিয়া নেই। সুতরাং অপ্রয়োজনে ওষুধ খাবেন না। আমরা সত্যি কিন্তু মুড়ি মুরগির মতন এই ওষুধগুলো খেতেই থাকি। আর এই যে ভালো লাগাটা কি আপনার মানসিক বলে মনে হয় যে আমরা খেয়েই ভাবছি, খাওয়ার সঙ্গে সঙ্গে ভাবছি বোধহয় হজমটা কমে গেল? এবং এই ওমিপ্রাজলের সাথে সাথে আর একটা ওষুধ আমরা প্রায়ই খাই, ব্যথা কমানোর ওষুধ, এই টুকটাক হাঁটুর ব্যথা বা জ্বর হচ্ছে, এই ধরনের যে ওষুধগুলো সেগুলোও তো অনেকটাই ক্ষতিকর, যথেষ্টই ক্ষতিকারক। এবং এই আমরা যে লিভার নিয়ে আলোচনা করছি, লিভার হচ্ছে যে কোনো ওষুধ আমাদের পেটে পড়লে পরে সেই ওষুধটাকে লিভার প্রথমে এমনভাবে প্রসেস করে, এমনভাবে ভাঙে যাতে করে সে শরীরের প্রয়োজনে লাগে, অর্থাৎ কিনা ছোট ছোট এবং প্রয়োজনীয় অংশটুকু শরীরের অঙ্গগুলোকে দেয়। তো এই যে কাজটা লিভার করে, অনেকটা ব্যাংকের যে প্রহরী থাকে সে যখন ডাকাতের সামনে পড়ে প্রহরী সবার আগে খুন হয়, ঠিক লিভার সেরকম ভাবেই অনেক সময় এই ওষুধের বিক্রিয়াতে, ওষুধের আননেসেসারি ওষুধের বিক্রিয়াতে লিভারের ইনজুরি হয়। ফ্যাটি লিভারের সাথে ডায়াবেটিসের কি সম্পর্ক ডক্টর চৌধুরী? ডায়াবেটিস যাদের থাকে তাদের ফ্যাটি লিভার প্রায় 60-70% মানুষের থাকে, যতজনের ডায়াবেটিস আছে, এবং সময়ের সাথে সাথে দেখা যায় যে প্রায় সেটা 100% হয়ে যায়। সুতরাং ডায়াবেটিস থাকলে ফ্যাটি লিভার থাকবেই, এটা ধরে নিতে হবে। আজ না থাকলে কালকে হবে, এবং এটা নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। কিন্তু সেইটা কতটা জটিল সেইটা বুঝে নেওয়ার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ ডায়াবেটিস, ফ্যাটি লিভার, ওই আমি বললাম, এবং করোনারি আর্টারি ডিজিজ, এগুলো সবই হচ্ছে আমাদের শরীরের ওই মেটাবলিক ডিসফাংশন, ওই আমরা যে প্রথম থেকে এই যে আলোচনায় যে প্রসঙ্গটির অবতারণা করছি, অর্থাৎ কিনা খাবো বেশি পরিশ্রম করব কম, তারই প্রতিফলন। এবং ফ্যাটি লিভারের পর কি সিরোসিস হতে পারে? এই সব কঠিন কঠিন শব্দগুলো আমরা কি ভয় পাওয়ানোর জন্য বলতে চাই? হতেই পারে। প্রথম কথা হচ্ছে সিরোসিস হলো মানে আমার জীবন শেষ হয়ে গেল, এই ধারণা ভ্রান্ত। এই আতঙ্ক করার কোনো মানে হয় না। সিরোসিসের সম্পর্কে যে ধারণা আমাদের 15 বছর আগে ছিল সেটা এখন পাল্টে গেছে। সিরোসিস প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে পরে যথেষ্ট তার সেটাকে ভালো করা যায়। যেমন যদি কারোর ভুঁড়ি থাকে, ডায়াবেটিস থাকে, সিরোসিস থাকে, তার ভুঁড়ি কমান, ডায়াবেটিস ঠিক করুন, তার সিরোসিস ভালো হবে প্রাথমিক পর্যায়ে। কাজেই ফ্যাটি লিভার হলেই তার সিরোসিস হবে এই ধারণা ঠিক নয়। বেশ, দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন, একটু ফোন নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। আপনাকে নমস্কার। নমস্কার, বলুন কি সমস্যা? হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি, শিশির নরসুন্দর। বেশ, বলুন শিশির বাবু। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে একটা প্রশ্ন জানতে চাইছি। বলুন। আমি একটু লিভারের অসুবিধা,
আমি এটা লিভারের অসুবিধা একটু, তা আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটা, আপনি বলুন কি অসুবিধা হচ্ছে। আমি আমার ওই লিভারের সমস্যা, ওষুধপত্র একটু কম খাই, তা আমি কাল সমস্যা লিভারের একটু কমপ্লেন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আরেকজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। ম্যাডাম আমি অয়ন সেন বলছি বাগবাজার থেকে। নমস্কার, বলুন অয়ন বাবু। ম্যাডাম পায়খানার সঙ্গে মাঝে মাঝে মানে অনেক সময় রক্ত বেরোয়, মানে ব্লাড থাকে আর কি। হ্যাঁ, আর সর্বদিন সিরাপটা প্রায় অনেকদিন ধরে খেয়ে যাচ্ছে, সর্বদিন সিরাপ। এটা কি খাওয়া উচিত? বেশ কতদিন ধরে খাচ্ছেন আপনি এবং কোন? 15-16 বছর ধরে। এই অয়নবাবু, প্রথম কথা হচ্ছে যে আপনার পায়খানার সাথে যেটা রক্ত বেরোয় আপনার একটু দেখিয়ে নেওয়া দরকার। তবে মোস্ট সামগ্রিকভাবে এই ধরনের রক্ত বেরোনো পাইলসের জন্য হয়, আতঙ্কিত হবেন না। আর 2 নম্বর হচ্ছে ওই যে আপনি যে সিরাপটির কথা বলিলেন তার মাধুর্য আছে, কিন্তু সেটা শরীরের কোনো কল্যাণ করে বলে আমার মনে হয় না। আর 15 বছর ধরে আপনি যেটা খেয়ে যাচ্ছেন সেটা আবারও বলছি ওটা পান খাওয়ার মতন। সুতরাং দয়া করে ওর যে নাগপাশ, আমি আবারও বলছি নাগপাশ থেকে নিজেকে বার করুন এবং দেখবেন ভাবতে যদি শুরু করেন ওটা না খেয়ে আপনি থাকতে পারবেন, তাহলেই আপনি ভালো হতে শুরু করবেন। আবারও বলছি ওটার উপর নির্ভরতা যে কোনোভাবেই হোক আপনার ডেভেলপ করেছে, ওর থেকে বেরিয়ে আসুন। ওটা কোনো উপকার আপনার শরীরের করে বলে অন্তত যতটুকু বিজ্ঞানের জ্ঞানগম্যি আমার আছে আমার মনে হয় না। লিভারের সমস্যা যখন আমরা বলি জন্ডিস এর অবিচ্ছিন্ন অঙ্গ, জন্ডিসটা কি বা হেপাটাইটিসটাই বা কি, ভয় পাওয়ার কি সত্যি কোনো কারণ আছে? দেখুন, জন্ডিস তো হচ্ছে চোখটা হলুদ হয়ে যাওয়া, মানে চোখটা হলুদ তখনই হয় যখন লিভারের অসুখ হয়, এবং লিভারের অসুখ হলে পরে তার সবথেকে মানুষের জানা প্রকাশ হচ্ছে চোখ হলুদ হওয়া। তো কাজেই যতজনের জন্ডিস হয় তার মধ্যে বেশিরভাগ মানুষই দ্রুত, মানে বেশিরভাগ মানে আমি বলছি 98% মানুষ হঠাৎ করে একটু চোখ হলুদ হলো, কয়েকদিন শরীর খারাপ হলো, খিদে কমে গেল, জ্বর হলো, এবং তারপরে তারা ওরকম 2-3 সপ্তাহ শরীর খারাপের পর তারা ভালো হয়ে যান। এবং এই আমি খুব জোর দিয়েই যে কথাটা এই প্রসঙ্গে বলতে চাই সেটা হচ্ছে লিভারই নিজেকে ভালো করে তোলে। লিভারের কোনো ওষুধ খেয়ে জন্ডিস ভালো করতে হয় না। আর ওই চিৎপাত হয়ে শুয়ে থাকলাম আর কাজের জায়গায় গেলাম না, ওটারও কোনো অপ্রয়োজনীয়। জন্ডিস হলে যে আমরা অনেক সময় মালা পরি এবং ভাবি যে জন্ডিস যত সারবে মালাটা তত বাড়বে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো তো এটা তো পুরো বুজরুকি মধ্যযুগীয় চিন্তাধারা। ওই মালাটা দিয়ে আমাদের ওই একদম মধ্যযুগে যে কোনো মালা ফালা দিয়ে জন্ডিস ভালো হয় না। আবারও বলছি, লিভার নিজের ঘর নিজে সারিয়ে নেয়, তখনই জন্ডিস ভালো হতে শুরু করে। সুতরাং জন্ডিসে সব থেকে কম যত ওষুধ পড়বে পেটে তত জন্ডিস ভালো হবে তাড়াতাড়ি এবং নিজের থেকেই ভালো হবে। শুয়ে থাকবেন না, ওই গ্লুকোজ গিলতে হবে তারও কোনো কারণ নেই। বাড়িতে যা খাবার সহজ পাচ্ছ সেটাই খাবেন, পুতু করবেন না, এই খাবো না ওই খাবো না, এই খেলে ওই হবে, 1 ফোঁটা তেল দেওয়া যাবে না, মানুষটা খেতে পারছে না, আর স্যালাইন দেওয়া হচ্ছে হাসপাতালে ভর্তি করে, এগুলো কোনো অপ্রয়োজনীয় বেশিরভাগ ক্ষেত্রে। মানে এই স্যালাইনগুলো রোজগেরে স্যালাইন আমি বলি। তো কাজেই বেশিরভাগ জন্ডিস 98% জন্ডিসের মানুষই কিন্তু নিজের থেকে ভালো, শুধু মাথাটা ঠান্ডা রাখতে হয় যে আমি গেলাম ওই কড়িকাঠ গোনা শুয়ে ওর কোনো অর্থ হয় না। এবং জল থেকে কি জন্ডিস হতে পারে? এবং অনেক জায়গায় আমরা জলের বোতল সবসময় ক্যারি করি। না, জলের বোতল ক্যারি করাটা তো হচ্ছে, আবারও বলছি, ওটা বাতিক, এবং ওটার থেকেই অসুখ তৈরি হয়। মানে ওই বাইরের জল খেলেই খারাপ হবে, আর আমার তোলা জল থেকেই ওটা লক্ষিন্দরের বাসর ঘরের মতন হয়ে যায়। কারণ আপনি তোলা জল দিয়ে সারাদিন খেতে পারবেন না, কোনো এক মুহূর্তে বাইরের জল খাবেন না, সত্যি যেটা পলিউটেড ওয়াটার হয়, আপনি মরবেন। কারণ আপনার পেট কোনো ইমিউনিটি পায়নি, কারণ জল থেকেই পাওয়া আমাদের ইমিউনিটি অনেকটাই ডেভেলপ করতে শুরু করে। সুতরাং ওই মানে আমি বলছি না যে আপনি রাস্তা থেকে তুলে জল খান, কিন্তু ওই আমার বাইরের জল খেলেই আমার শরীরটা কেমন করে, এটা একটা ভাবনা, এই ভাবনাটা আবারও বলছি অসুন্দরের প্রতীক। সুতরাং সেটা করবেন না। আর হচ্ছে যে এই খাবার দাবার নিয়ে পুতু করাটাই উচিত নয়। মানে লিভার খারাপ হয়ে গেছে, একবার জন্ডিস হয়েছে, তাই সারা জীবন আমার লিভার খারাপ থাকবে, এটাও আমাদের একটা ভাবনা, এই ভাবনাটাও ভুল।
লিভার নিজেকে ভালো করে নেয়। একবার যিনি জন্ডিস হয়ে বেরিয়ে চলে আসেন তিনি তারপর নর্মাল ডায়েটে চলে যাবেন, সবকিছু খাবার করবেন, ওই ডান দিকের কোনায় লিভারটা ছিল, লিভারটাকে ধরে ধরে হাঁটতে হাঁটতে বারবার ডাক্তার দেখাতে হবে, এগুলোর কোনো অর্থ হয় না এবং এগুলো ভীতির উদ্রেক করে, জীবনটাকে ছোট করে দেয়, কাজের ক্ষমতা কমিয়ে দেয়, মানসিক রোগী তৈরি করে। কাজে এগুলো ঠিক নয়। লিভার এই যে নিজেকেই রিপেয়ার করে, এই কথাটা একটু আমাদের যদি বুঝিয়ে বলেন, এটা কিভাবে সম্ভব? লিভারের মধ্যে না মানে টিকটিকির ল্যাজ কিভাবে নিজেকে তৈরি করে। তো টিকটিকির ল্যাজ পড়ে গেলে আমরা জানি যে কদিন বাদে ওই টিকটিকিটাই আবার বাড়ির মধ্যে কোনায় দেখবেন ওই টিকটিকিটার আবার ল্যাজ সুন্দর করে করবে। এটাকে বলে রিজেনারেশন। অর্থাৎ কিনা লিভারের মধ্যে কলমির গাছ যেরকম করে বেড়ে ওঠে, কলমের গাছ যেরকম করে তৈরি হয়, এই কলম যেরকম করে তৈরি হয় লিভারও নিজের কলম তৈরি করে। যার জন্য এই যে আমরা এখন লিভার প্রতিস্থাপন হয়, কি হয়, একজন ব্যক্তির থেকে 30% 40% লিভার নিয়ে আর একজন ব্যক্তিকে দেওয়া হয়। এবার যে ব্যক্তির থেকে নেওয়া হলো তার লিভারও 30-40% যে কেটে নিলাম, তার লিভারও নিজের বাইরে তৈরি করে নিল, আর যাকে দিলাম 30-40 তার লিভারও 100% তৈরি হয়ে গেল। তার কারণ হচ্ছে লিভারের মধ্যে এমন ক্ষমতা আছে যে ক্ষমতার জোরে লিভারের কোষগুলো ক্রমাগত নিজেদের বৃদ্ধি ঘটাতে শুরু করে খুব দ্রুত। একবার লিভার কেটে দিলে পরে সে ওটাকে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পূর্বাবস্থায় ফিরে আসে। সুতরাং লিভার এটাই লিভারের সৌন্দর্য। মানে সেটা একটা খুব পজিটিভ বার্তা আপনি দিচ্ছেন যে আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা যে বলি সেটা কতটা গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটা ফোন নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন, শুনছি। হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ চক্রবর্তী বলছি। হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ চক্রবর্তী বলছি। শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটা বলুন। আমার লিভারে প্রচুর সমস্যা, গ্যাস হয়, আর ডাক্তারবাবু আমাকে প্যান্টোসেন ডিএসআর খেয়ে যেতেই বলছে। বেশ, একদমই খুব সঠিক সময়, খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আর একটা দর্শক বন্ধুর ফোন আছে, নিয়ে নেব ফোনটা। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলুন, শুনছি। টুকটুকি খাতুন বলছি। আমি আমার 1 বছর আগে সিজার হয়ে ইনফেকশন হয়ে তারপর আবার অপারেশন করতে হয়েছে একটা। তো আমি অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছি, তো আমাকে ডাক্তারবাবু এখন সার্ভিলাইন দিয়েছে লিভারের ওষুধ, তো এটা খাচ্ছি। এবং তার পাশাপাশি আমার ওই গল ব্লাডারে 3.1 গণিত 2.5 mm একটা সফট ক্যালকুলাস দেখাচ্ছে। তো এটা কি ওষুধে চাই? আচ্ছা, এটাই ডাক্তারবাবু। আর একজন শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই আলোচনা করব। আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রথমে যেটা জানতে চাইবো, বারবার এই ভদ্রমহিলা বলছেন যে ওনার গল ব্লাডার পাথরের পৃথিবীতে কোনো ওষুধ নেই, এই বিষয়টা খুব পরিষ্কার হতে হবে। গল ব্লাডার পাথরের একমাত্র চিকিৎসা হচ্ছে গল ব্লাডার অপারেশন। এটা একদম স্ফটিকের মতন স্বচ্ছ। সুতরাং আপনার যদি পেটে ব্যথা না হয় এক্ষুনি ছোটাছুটি করবেন না। পেটে যদি ব্যথা হয় আপনাকে সার্জনকে দেখিয়ে গলব্লাডার অপারেশনের ব্যবস্থা করতে হবে। এটা খুব জটিল নয়, আপনি দয়া করে ওটা করে নেবেন। ভাববেন না কোনো ওষুধ খেয়ে আপনার গলব্লাডারের এগুলো চলে যাবে, গলব্লাডারের পাথরগুলো চলে যাবে। এবং উনি যে প্রচুর অ্যান্টিবায়োটিক এটা ভুলে যান, ওই পেছন দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আমাকে কি খেতে হয়েছে সেইটা ভেবে নিজেকে এখন অস্থির করবেন না, নিজেকে ব্যতিব্যস্ত করবেন না। আপনি ভালো আছেন এবং ভালো থাকবেন, দেখবেন ওই পেছন দিকে তাকিয়ে আমার কি খারাপ কাজ করলাম আমি, এই ভেবে নিজেকে। আর আগের ফোনটিতে যে গ্যাস অম্বলের সমস্যা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের দৈনন্দিন গ্যাসের তুমি গ্যাস দিয়ে যাই চেনার মতন। তো গ্যাস আমাদের জীবনের অঙ্গ। তো আমি যে কথাটা শুধু বলতে চাই, লিভারের রোগে কারোর ওসব গ্যাস ট্যাস হয় না। আসলে জানেন তো, লিভার নিয়ে যেহেতু সংসার করি আমি, সেই হেতু আমি আমার বন্ধু বান্ধবদের বলি যে ভাই রে, গায়ের চামড়ার দাগ, মাথার টাক পড়া, চুল পড়া, পেট ভুটভাট করা, মনটা কেমন যেন এলোমেলো হয়ে যাওয়া থেকে শুরু করে ওই গ্যাস হওয়া, সব কিছুই আমরা লিভারের নামে চালান করি। লিভার এত বদকর্ম করে না, লিভার এগুলোতে আদৌ জড়িত নয়, পরিপাকের গন্ডগোলে হয়। কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ যেটা, এগুলোকে আমাদের অত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং শেষ করার আগে খুব অল্প কথায়, লিভার ভালো রাখবো কি করে? লিভারকে ভুলে থাকতে পারলে আমরা ভালো থাকবো, কারণ লিভার আমাদের ভালো রাখার দায়িত্বে আছে।
সেই আমাদের প্রহরী, সেই আমাদের পাচক, সেই আমাদের বাড়ির সব কিছু করে, আমাদের ভালো রাখে। কাজে লিভার লিভার করে হাহুতাশ করবেন না এবং বারবার বোঝার চেষ্টাই করবেন না আমার লিভার কতটা ভালো আছে। এইটা করতে পারলেই আপনি ভালো রাখবেন। দুটো কাজ করবেন না, এক হচ্ছে এক গাদা খাবেন না, আর এক হচ্ছে পরিশ্রম বাড়িয়ে দিন। আর দয়া করে সকাল থেকে শুরু করে অথবা সন্ধ্যেবেলা প্রতিদিন সন্ধ্যায় একটু মদ না খেলে আমার জীবন চলে না, এই বাঁধনে, এই প্রেমের বাঁধনে মদের সঙ্গে নিজেকে বাঁধবেন না। এই যদি করতে, অর্থাৎ ভুঁড়ি যদি না হয় আর মদ যদি না খান, এই দুটো তো অত্যাচার। আর যদি লিভারকে ভুলে থাকেন তাহলেই আপনার লিভার ভালো থাকবে। সত্যি মানে কত সহজ সরলভাবে খেলার ছলে আপনি আমাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন। এবং হ্যাঁ, আমাদের তীব্রভাবে বেঁচে থাকতে হবে, আর বিশৃঙ্খলা নয়, শৃঙ্খলময় হোক আমাদের জীবন। দূরদর্শনে আসার জন্য অভিজিৎ বাবু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এখানেই শেষ করছি। আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। পুরনো ক্যালেন্ডার ফুরোয়, নতুন ক্যালেন্ডার শুরু হয়, নতুন বছর এসে বলে আর নববর্ষ।